আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস এর মিছিল। হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। আজ মঙ্গলবার 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তিচক থেকে মিছিলটি শুরু হয়েছে। বিবিসি বাংলা সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্যরাও যোগ দিয়েছেন। এরপর জানাবো, ভারত সীমান্তে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতায় প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের পাসপোর্ট। তারপর সেখানে সাংবাদিকদের শেখানো কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট ফেরত দিচ্ছে না ভারতীয় কিছু সাংবাদিকেরা, এমন দাবি উঠেছে। তাদেরকে হুমকিও দেওয়া হচ্ছে। এরপর সেসব বাংলাদেশি নাগরিকদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানাবো, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে মন্তব্য করেছেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এদিকে জামাত নেতার বাড়িতে অভিযান, ডিএনসি অফিস তছনছ অনুসারীদের। কক্সবাজারের টেকনাফে এক জামাত নেতার বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ঘিরে বিক্ষোভ ও অধিদপ্তরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার 9 ডিসেম্বর রাত 8টার দিকে টেকনাফ পৌরসভা এলাকায় ঘটনা ঘটে। এদিকে বাংলাদেশে 40,000 পশুর মাংস পাঠাবে সৌদি আরব। বাংলাদেশে 40,000 কোরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সব তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, সমন্বয়কদের গাড়িতে হামলা, 2 ছিনতাইকারী গ্রেপ্তার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে হামলা ও দুর্বৃত্তদের কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 8 সমন্বয়ক এই ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত দিবাগত রাতে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল বিল্লাল ও মোবারক, তারা ওই এলাকার বাসিন্দা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস এর মিছিল। হিন্দুত্ববাদী রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ আরএসএস সমর্থনে মিছিল সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। আজ মঙ্গলবার 12টার পর দিল্লির চাণক্যপুরী থানায় 3 মূর্তিচক থেকে মিছিলটি শুরু হয়েছে। বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছে, মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও যোগ দিয়েছে। তবে তাদের শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেয়া হবে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, কারণ এ রাস্তায় ব্যারিকেড আছে, তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতে প্লেকার্ড দেখা যাচ্ছে। প্লেকার্ডে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, সনাতন সনাতন, বাংলাদেশ 71 মনে করো, জুলুমবাজি বন্ধ করো, সেভ বাংলাদেশি হিন্দুস, এমন বেশ কিছু স্লোগান দিতে দেখা যাচ্ছে। জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা করে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যার কথা বিক্ষোভকারীদের। বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, অন্তত গত এক যুগে দিল্লি বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ বহু বছরের মধ্যে প্রথমবার।
এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত ভিনা সিকতেও থাকবেন বলে জানা গেছে। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন এবং দুই প্রতিবেশীদের মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টার আগ্রহী বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক ড ইউনূসের সাথে এক বৈঠকে সব কথা জানান বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই ভারতের। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখছি। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিস্ত্রি বলেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। ভারত সীমান্তে পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের নির্যাতনের সাক্ষাৎকার। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার সাংবাদিকদের শেখানো কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না বলে হুমকিও দেওয়া হচ্ছে। এরপর এসব বাংলাদেশি নাগরিকদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার ও নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতে দুটি চ্যানেল সর্বশেষ ছড়ানো প্রোপাগান্ডার সত্যতা জানতে তাদের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান এসব ষড়যন্ত্রের তথ্য। টিভি চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা শুনে তারাও বিস্মিত। পুত্রের এমন কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভারতের এপিবি আনন্দ টিভিতে একটি সাক্ষাৎকার দেন শুভ কর্মকার। তিনি ফরিদপুর শহরের নিউগিনি ভবন জুয়েলার্স এর স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে। ওই সাক্ষাৎকারে শুভ দাবি করেন, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, হিন্দুদের নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দিরে বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছোট বাচ্চাদের মারধর করা হচ্ছে, মা বোনদের নির্যাতন করা হচ্ছে। রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশ্যে আবার বের হতে পারবো কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের ওই বক্তব্য ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে গিয়ে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় শুভর বাবা সুনীল কর্মকার ও তার মা দুজনই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান। শুভর মা সুনীল বলেন, তার ছেলেটা ছোটবেলায় থেকেই এমন, কোনো কথা শুনে না, এর জন্য আমরা অনেক দুঃখিত। আমরা কখনোই এই দেশে কোনো নির্যাতনের শিকার হয়নি। আমার মেয়েরা, ভাসুরের মেয়েরা, তারাও কখনো হামলার শিকার হয়নি। ভারতে ওই সাংবাদিকেরা খারাপ, তারা ইচ্ছা করে এসব ঘটনা ঘটিয়েছে। আমরা বাংলাদেশে খুবই নিরাপদে আছি। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন। অলি আহমেদ বলেন, 1970 সালে যখন নির্বাচন হয় তখন সেটা ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল না। যেহেতু সেই সময় বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল ছিল আওয়ামী লীগ, মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে জয় করে। স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেই আগ্রহী ছিলেন। এ সময় তিনি বলেন, আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম আমরা পাকিস্তানের উপর নজর রাখছিলাম। আমরা দেখলাম প্রতিনিয়ত পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল, অস্ত্র, গোলাবারুদ আসতে শুরু করে। অথচ 1965 সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন পাকিস্তান থেকে কোনো সেনাদলও আসেনি, অস্ত্র আসেনি। তাহলে 1971 সালে যেখানে কোনো নতুন সেনার প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সেখানে কেন নতুন সেনা অস্ত্র আসবে? এতে আমার মনে সন্দেহ জাগলো যে পাকিস্তানিরা হয়তো ক্ষমতা প্রয়োগ করে এবং এদেশের মানুষকে দমন করবে। তখন আমি তৎকালীন মেজর জিয়া এবং লেফটেন্যান্ট কর্নেল এম.এ. আর চৌধুরীর নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করলাম। এই বিদ্রোহের কথা শেখ মুজিবকে জানালাম। তাকে বললাম, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে অতি সহজে আপনাকে বাংলাদেশ স্বাধীন এনে দিতে পারবো। এ সময় তিনি আরো বলেন, শেখ মুজিব আমাদের উপর আস্থা রাখতে পারেন নাই। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমি এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানের উপর দায়িত্ব দিতে পারি
পারি না। 3 বার তার সঙ্গে আমরা যোগাযোগ করি। 3 বারই তিনি আমাদের একই জবাব দেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি পাকিস্তানের সঙ্গে বৈঠক করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেলেন। 3 দিন বৈঠক করলেন এবং বৈঠক ফলপ্রসূ হলো না। এরপর তিনি বললেন আগামীকাল থেকে হরতাল। এর আগে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ ছিল। তখন আমরা মনে করেছিলাম তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন। তবে তিনি বাংলাদেশের আশপাশেও ছিলেন না। পরবর্তী পর্যায়ে তিনি সদিচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে কামাল হোসেনকে সঙ্গে নিয়ে পাকিস্তান চলে যান। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। তিনি কখনোই বাংলাদেশের স্বাধীনতা চান নাই। জামাত নেতার বাড়িতে অভিযান, ডিএনসি অফিস তছনছ অনুসারীদের। কক্সবাজারের টেকনাফে এক জামাত নেতার বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ঘিরে বিক্ষোভ ও অধিদপ্তরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার 9 ডিসেম্বর রাত 8টার দিকে টেকনাফ পৌরসভা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশ জামাত ইসলাম টেকনাফ পৌরসভার সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলের বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তার বাড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায়। মোহাম্মদ ইসমাইল সন্ধ্যায় বাড়িতেই ছিলেন। এক পর্যায়ে ইসমাইল ও স্থানীয় লোকজনের বাধায় অভিযান পরিচালনা করা দলের সদস্যরা চলে যায়। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা 7টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ইসমাইল। সংবাদ সম্মেলন শেষে জালিয়াপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসমাইলের অনুসারীরা। মিছিলটি টেকনাফ বাস স্টেশন প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নিউ গার্ডেনে অবস্থিত কার্যালয়ের দিকে যায়। এ সময় ভাঙচুর করে তছনছ করা হয় অধিদপ্তরের কার্যালয়। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে জামাত নেতা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করে বলেন, সন্ধ্যা 6টার দিকে 4 জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। তখন স্থানীয় কিছু লোকজন এসে আমাকে উদ্ধার করে। এই কর্মকর্তারা সাদা পোশাকে এসেছিল। স্থানীয় লোকজনের বাধার মুখে তারা দ্রুত চলে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। ইসমাইলের অভিযোগের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেকনাফ অঞ্চলের সহকারী পরিচালক সিফাত তাসনিম চ্যানেল 24 অনলাইনকে বলেন, ইসমাইলের বাড়িতে ইয়াবা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় অধিদপ্তরের একটি দল। এ সময় নির্দিষ্ট পোশাক পরেছিলেন দলের সদস্যরা। পরে ইসমাইলের বাধা এবং চিৎকার করে লোকজন জড়ো করেন। এ সময় ইটপাটকেলের আঘাতে তাদের 3 সদস্য আহত হয়। সিফাত তাসনিম বলেন, ইসমাইলকে নিয়ে ইসমাইলের অনুসারীরা আদি অধিদপ্তরের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং পাশাপাশি 3 সদস্যকে আহত করেছে। এই ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।